সময় দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি। শেষ বক্তা আজিজুল বিশ্বাস। কিন্তু আজিজুল বিশ্বাসের কাছে যাওয়ার আগে আমার সত্যি মনে হচ্ছে সমালোচনা আর প্রশ্ন। যখন আমি দেশের সেনাবাহিনীর কৃতিত্ব, গর্ব এবং আমাদের দেশের যে প্রত্যাঘাত ভারত করেছে পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তান লাগাতার বিভিন্ন সময়তে নাশকতা, সন্ত্রাসমূলক হামলা চালিয়ে গেছে, যখন তার প্রত্যাঘাত করা হচ্ছে, তখন যখন শুনতে পাওয়া যায় কোনো রাজনীতি লোকজনেরা তারা বলতে শুরু করছেন, উনি আগে চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করেন, এর মধ্যে প্রশ্ন কোথায় আর সমালোচনাই বা কোথায়? যখন এখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর কোনো অপারেশন হয়েছে কিনা সেই অপারেশন নিয়ে প্রমাণ চাওয়া হয়, তখন রাজনীতি কোথায়, সমালোচনা কোথায়? যখন দেশে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ, কখনো বাংলাদেশ বা কখনো পাকিস্তান, আমি মূলত পাকিস্তানের কথা বলবো, পাকিস্তানের ফ্ল্যাগ, পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল চলে এবং রাজনীতির লোকজনেরা বলেন যে এরকম কিছু তো দেখতেই পাচ্ছে না, সেই নিয়ে চুপ থাকেন। যখন নিজের রাজ্যে, নিজের জায়গাতে, নিজের এলাকাতে কেউ বলেন কথা প্রসঙ্গে যেটা একটা মিনি পাকিস্তান, তখন প্রশ্ন কোথায়, সমালোচনাই বা কোথায়? যখন দেশের বিরোধীদের কথা অন্যতম শত্রু রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের কাগজ তার হেডলাইনে থাকে প্রশংসা করে, তখন তার মধ্যে সমালোচনা, প্রশ্ন কোথায় থাকে? আমি বলছি বিরোধীরা নিঃসন্দেহে বিরোধিতার ভূমিকা পালন করবেন, কিন্তু বিরোধীরা কি দেশের শত্রুর ভূমিকা পালন করবেন? এইটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমি সংসদীয় গণতন্ত্র থেকে কেন্দ্রের সরকার তার নির্বাচিত শাসক দলের বিরোধিতা করতে পারি, আমি কি দেশের বিরোধিতা করতে পারি? শত্রু দেশের হাত শক্ত করতে পারি, দেশের শত্রুর মতো কাজ করতে পারি? আজকে ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে কারোর ক্ষমতা হবে প্যালেস্তাইনের পতাকা নিয়ে প্রতিবাদ করার, মিছিল করার? আমাদের দেশে ক্যা বাত, মোস্ট ওয়েলকাম। এ কেমন রাজনীতি? আজিজুল বাবু, আমি দু লাইন বললাম, আমি মাফ চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য। বলার সময় সবাই পাবে। আজিজুল বাবুর বক্তব্য শুনবো। আসলে এই জন্যই ভারত ইসরায়েল নয়, ভারত হচ্ছে বহুত্ববাদী দেশ, সংসদীয় গণতান্ত্রিক রীতিতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। সুতরাং এখানে প্রশ্ন করাটা গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং প্রশ্ন করাটা এটা দেশপ্রেম কি নয়? অবশ্যই দেশপ্রেম। অন্ধ প্রশংসার চেয়ে প্রশ্ন করে যদি সঠিক পথে, যদি যিনি নৌকাটা চালাচ্ছেন তার হালটা যদি ঠিকঠাক চলে, সেটা দেশের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। আর একটা কথা বলি যে এই কথাটা ভাবতে কার না ভালো লাগে, ভারতবাসী হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে, যে জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন হবে, বিশ্বগুরু ভাবতে তো ভালোই লাগে। কিন্তু বিষয় হচ্ছে যদি এটা প্রকৌশল হয়। প্রকৌশল কেন? আমি তো বলবো যে সোজাসুজিই বলবো যে এই যে আজকে তোমাদের যে ক্যাচ লাইন বিশ্বগুরু আর ঘরের শত্রু, এইটা একদম পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী রাজনৈতিক প্রকৌশল, এবং এর পিছনে একটা গভীর উদ্দেশ্য থাকে, তাৎপর্য থাকে, সেটা হচ্ছে ভোট ব্যাংকের। এবার বিশ্বগুরু কতটা হয়েছে সবগুলো তো বলা যাবে না, স্বল্প 3 মিনিট তুমি বরাদ্দ করেছ। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হলো, সেখানে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্বের পরিচয় দিয়েছে, এটা সত্যি কথা। এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে আপোষহীন লড়াই, সেই লড়াই ভারত ব্যক্ত করেছে সর্বদলের ঊর্ধ্বে উঠে, সমস্ত রকমের বিরোধিতা ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা কোথা থেকে আসে যে তিনি মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়ে দিলেন? 1, 2 নম্বর, যে দেশটা হচ্ছে সন্ত্রাসের আতুরঘর পাকিস্তান, সবাই জানে, সেই দেশ যুদ্ধ, এই যে আমাদের সিজফায়ার হওয়ার পরেই 15 দিন না যেতেই ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের অ্যান্টি টেরর কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। কি করে? এবং তাতে এই যে ইউনাইটেড নেশন, বিশ্বের সমস্ত রাষ্ট্রের সদস্য রাষ্ট্রগুলি রয়েছে। তাহলে এই জায়গায় আমরা কি তাহলে আমাদের যে বিশ্বগুরুর যে তকমা, সেটাকে কি এটা একটা ভ্রান্ত মহিমা তৈরির বা ভ্রান্ত মহিমা প্রতিষ্ঠার একটা এটা প্রকৌশল? আসলে এই যে আমাদের দেশে ঘরের শত্রু বলে চিৎকার করছি, তো আসলে ঘরের শত্রু বানাচ্ছে কারা? এটা একটা তত্ত্ব নয় তো? আমরা যদি 2014 সাল থেকে 2023 সালের মধ্যে দেখি, 135টি মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, যার দ্বারা 75% সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির মানুষ তারা আক্রান্ত হয়েছে। 1, 2 নম্বর, এই যে একটু আগে আমার বন্ধু শঙ্কর যেটা বলছিল যে বিশ্বের 4র্থ অর্থনীতি, ভালো তো, প্রথম হলে আরও ভালো লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা আমাদের আগের মানে যে 3টি রাষ্ট্র আমাদের উপরে রয়েছে, জিডিপিতে 4র্থ, মাথা পিছু পার ক্যাপিটা জিডিপিতে আমাদের পজিশন কিন্তু ওয়ার্ল্ডে 134।
এই কথাটা বললেও কি আমি দেশ বিরোধী হয়ে যাব, দেশদ্রোহী হয়ে যাব? এটাও তো ফ্যাক্টস। অর্থাৎ জিডিপিতে আমরা যদি 4th পজিশনে হই, পার ক্যাপিটা জিডিপিতে 134, এটাও ঘটনা। এই যে প্রশ্ন করার অধিকার যে সংকুচিত হয়েছে সেটা রিপোর্ট বলে দিচ্ছে। একটু আমি জাস্ট মানে পূর্ণ করি ব্যাপারটা, আমার আলোচনাটা। সেটা হচ্ছে যে প্রশ্ন করার অধিকার কোথাও না কোথাও সংকুচিত হচ্ছে, তার প্রমাণ হচ্ছে প্রেস ফ্রিডম যে অধিকার, তাতে আমাদের পজিশন ওয়ার্ল্ডে 157। অর্থাৎ কোথাও না কোথাও ফ্যাসিস্ট একটা আবহ ভারতবর্ষে তৈরি হয়েছে, যেটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। কারণ ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু বহু দিনের ঐতিহ্য এবং লালিত পালিত হয়ে এসছে। এটাই কিন্তু আমাদের কাছে, আমাদের 140 কোটি মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বেশ, সময় শেষ। আমি আলোচনাতে আসবো, অনেকেই জানি অনেকে অপেক্ষা করে রয়েছেন কোনো বক্তব্যের পাল্টা প্রত্যুত্তর দেওয়ার জন্য। কিন্তু আমি আবারও বলি যে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর খোঁজে আমাদের গণতন্ত্র সে অনুমতি দেয়, এবং অনুমতি দেয় বলেই তাই আমাদের দেশে দাঁড়িয়ে কোনো অংশকে মিনি পাকিস্তান বানানোর অঙ্গীকার হওয়ার পরও সেই রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি পার পেয়ে গেছেন। আর এই প্রশ্ন করা বা এই গণতন্ত্র আছে বলেই দেশে, তাই আমরা 70% নির্দিষ্ট যে অংশে, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক বেশি রয়েছে, সংখ্যাগুরু সেখানে সংখ্যালঘু, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়ার পরও তার বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেওয়া হয় না। এবং গণতন্ত্র আছে বলেই তাই শুধুমাত্র সংখ্যালঘু বা সংসদে পাশ হওয়া বিল, সেই বিলকে সমালোচনা করার জন্য, সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ভয়ঙ্কর ত্রাস, অশান্তি, হিংসা করা যায় আমাদের দেশে, এবং তারপরও সেই দেশে, সেই রাজ্যের নির্বাচিত সরকার সেই নিয়ে নিজের দায় অস্বীকার করে যায়, পুলিশি ব্যর্থতা নিয়েও চুপ করে থাকে, শুধুমাত্র গণতন্ত্র আছে বলেই। রইল বাকি ইউনাইটেড নেশনের কথা। আমি বলে রাখি একটুখানি জাস্ট ইনফরমেশনের জন্য, এই তো ইউনাইটেড নেশন, যে ইউনাইটেড নেশনের ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইউনাইটেড নেশন নাকি বলেছি যদি কেউ দরজায় খটখটায় তাকে নাকি আশ্রয় দিতেই হবে, অথচ যখন অন্য প্রসঙ্গ আসে তখন এই ইউনাইটেড নেশনের অন্য ভূমিকা চলে আসে ভারতের সঙ্গে, সরকারের সঙ্গে কেন্দ্রের সমীকরণ নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।